বাট শুধু একটা খুব মানে অঙ্কের হিসাব যদি আমি একটু বলি, ধরেন প্রতি বছর 3 বিলিয়ন, প্রতি মাসে $3 বিলিয়ন আমাদের মানে রেমিটেন্স। সিচুয়েশন যা হচ্ছে, দেয়ার ইজ এভরি পসিবিলিটি দ্যাট এটা হয়তো 3 বিলিয়ন থেকে 2.5 বিলিয়ন নেমে যেতে পারে। আমাদের কিন্তু গত 5-6 মাস বেশ ভালো রোবাস গ্রোথ ছিল আফটার দ্য নিউ গভর্নমেন্ট টুক ওভার। মোটামুটি 1.5 বছরই ভালো ছিল। ধরে নিলাম যদি মানে প্রতি মাসে যদি 500 মিলিয়ন কমে, উই আর টকিং অ্যাবাউট ইয়ারলি রাফলি 6 বিলিয়ন। ধরেন আমি ধরলাম 5 বিলিয়ন। তেলের দাম প্রতি বছর বাংলাদেশ এনার্জি ইম্পোর্ট করে 10 বিলিয়ন থেকে 11 বিলিয়ন। আপনি অলরেডি বলছেন যে হ্যাঁ হ্যাঁ মানে এটা কিন্তু ইম্পোর্ট, এটা কিন্তু আমাদের ডোমেস্টিক না। তা আমার যদি এই ক্ষেত্রে প্রাইস অলমোস্ট ডবল হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো মানে আমার তাহলে হয়তো এই 10 বিলিয়ন বা 11 বিলিয়নই ইট মে বি অ্যাটলিস্ট 17-18 বিলিয়ন, মানে আরও 5 থেকে 6 বিলিয়ন। তো বাই এন্ড অফ 2026 আমরা যেই গত মানে যখন শেখ হাসিনা গভর্নমেন্ট সরকার থেকে চলে গেল, তখন আমাদের রিজার্ভ ছিল বোধহয় রাফলি 18 বিলিয়ন। নেট 18-19 বিলিয়ন। আমরা কিন্তু থ্যাঙ্কস টু লট অফ কাইন্ড অফ বাংলাদেশ ব্যাংক অ্যান্ড আদার ইনিশিয়েটিভস ইট অ্যাকচুয়ালি ওয়েন আপ টু 30 বিলিয়ন। মানে আমার যে আশঙ্কা সেটা হচ্ছে আমরা এই 30 বিলিয়ন থেকে কিন্তু শুধুমাত্র এক ওয়ার ইম্প্যাক্টেই কিন্তু উই ক্যান গেট ডাউন টু অলমোস্ট কাইন্ড অফ 2024-এর ওই সিচুয়েশনে, অ্যান্ড দেন লট অফ ব্যাড থিংস ক্যান অ্যাকচুয়ালি হ্যাপেন ফর দ্য ওভারঅল ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অ্যান্ড আদার থিং। তো সেটা আসলে আমাদের একটা ওভারঅল, আমরা তো তেলের ব্যাপারে লাইনে দাঁড়াচ্ছি, ইন্ডাস্ট্রির ইস্যু আছে, সেটা তো আছেই, দিজ আর ডাইরেক্ট রিয়েল ইম্প্যাক্ট। বাট ওভারঅল আমার ম্যাক্রো ইকোনমিক যে ইমব্যালেন্সটা তৈরি হবে হতে পারে, মানে এখন তো ঝুঁকি পর্যায়ে নাই বোধ হয়, এখন বোধ হয় অলরেডি মানে ইম্প্যাক্ট পর্যায়ে। হ্যাঁ, তো সেটাও আমার মনে হয় আমাদের মাথায় রাখা উচিত। তো এনিওয়ে আমার কাছে মনে হয় যে আমরা এখন আলোচনায় যাব। আমরা তাহলে প্রথমে এখন মিস্টার শফিককে আমি রিকোয়েস্ট করি, উনি এনার্জি নিয়ে অনেক কাজ করেন, ওভারঅল এনার্জিটাকে আপনি একটু ফোকাস করেন, তারপরে তো আমরা ইন্ডাস্ট্রি রেমিটেন্স। স্পেস থিঙ্ক ট্যাঙ্ক। সো এখানে আমরা আসলে অ্যানালাইসিস করি এনার্জি সিস্টেমগুলো, এবং মোর পার্টিকুলারলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে কীভাবে ডাইভার্স এবং ক্লিন এনার্জি ট্রানজিশন করা যায় গ্লোবালি। এখন আমাদের যে পরিস্থিতি সেটা উনি অলরেডি বলেছেন কতটুকু আমাদের আমদানি করতে হয়, সেই দিকে যাচ্ছি না। আবার আমজাদ ভাই বলেছেন আমাদের কত বিল দিতে হয়, সেটা ক্লোজ টু $20 বিলিয়ন প্রতি বছর আমাদেরকে জ্বালানি এবং বিদ্যুৎ যেটা আমরা ভারত থেকে আমদানি করি সব কিছু মিলালে এই ফিগারটা $20 বিলিয়ন। এখন তার আগে আমাদের এখনকার বিদ্যুতের চাহিদার পরিস্থিতি সেটা হচ্ছে যে 11 তারিখে 14,856 মেগাওয়াট আমাদের উৎপাদন হয়েছে, আর ওই দিন আমাদের চাহিদা ছিল 14,900 মেগাওয়াটের মতো, এবং যেটা আমরা একই সময় গত বছরের সাথে যদি তুলনা করি তাহলে অলরেডি 3-4 বা 5% বেশি বিদ্যুতের চাহিদা। এবং তার আগের বছরের সাথে যদি তুলনা করা হয় দেখা যায় যে গত বছর যেটা হয়েছে টেম্পারেচার কম ছিল প্রায় 4 ডিগ্রির মতো এপ্রিল মাসে, এবং মে মাসে নর্মাল সময়ের চেয়ে 62% বেশি বৃষ্টি হয় গত বছর, যে কারণে আসলে আমরা লোডশেডিং বা এই ধরনের সমস্যা খুব একটা ফেস করিনি, এনভায়রনমেন্ট মাচ বেটার ছিল। কিন্তু এখন আমরা এবছর যেটা দেখতে পাচ্ছি অলরেডি টেম্পারেচার এবং সব কিছু, বৃষ্টি হয়েছে যদিও গত কয়েকদিনের ভিতরে 1-2 বার, কিন্তু তারপর ওভারঅল দেখা যাচ্ছে আমাদের চাহিদাটা বেড়ে গেছে। এমন একটা সময় আমাদের এই গ্লোবাল ডিসরাপশন, সো গ্লোবাল ডিসরাপশন ইফেক্ট উনি ট্রান্সমিশন চ্যানেলের কথা বলেছেন, বাট আমাদের ওভারঅল যেটা হয় ম্যাসিভ কোনো ডিসরাপশনের প্রয়োজন হয় না, একদম স্লাইটেস্ট কোনো কিছু হলেই সেটার ইম্প্যাক্ট পড়ে। কারণ হচ্ছে যে আমাদের প্রাথমিক জ্বালানির 62% মতো আমরা আমদানির উপর নির্ভর করি, এবং সেটা এলএনজি হোক তেল হোক যেখানেই হোক না কেন সেটা সরাসরি আমাদের ইফেক্ট ফেলে। এখন আমাদের যে এলএনজি প্রাইস বা যেটা আমরা দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট এ পর্যন্ত 5টা স্পট মার্কেট থেকে কিনেছে 20.76 থেকে $28.28 পার MMBTU। এখন সেটা যদি বাদও দেই, এপ্রিল মে এবং জুন 3 মাসের কথা যদি চিন্তা করি এবং গত বছরের একই সময়ের সাথে যদি চিন্তা করি, তাহলে এই সময় আমরা 77 বিলিয়ন কিউবিক ফিট আমরা এলএনজি আমদানি করেছি এপ্রিল মে জুন, কারণ এটা তো আমাদের পিক টাইম সামারে মেটানোর জন্য। আমরা যদি একই পরিমাণ আমদানি করি, এবছর গভর্নমেন্টের প্ল্যান ছিল একটু বেশি আমদানি করার, কিন্তু আমরা যদি একই পরিমাণ আমদানি করি $20 যদি আমদানি করি, তাহলে আমাদের খরচ যেটা পড়বে তাতে গভর্নমেন্টকে সাবসিডি দিতে হবে $1.08 বিলিয়ন, $20 পার MMBTU যদি আমরা আমদানি করি, এবং সেটা যদি আগের বছরের সমান হয় পরিমাণ। আর সেটা যদি $25 হয় তাহলে এটা $1.44 বিলিয়ন মতো গভর্নমেন্টকে সাবসিডি দিতে হবে। সে অর্থাৎ প্রতি কিউবিক মিটারে 60 টাকার উপর থেকে 80 টাকার উপর পর্যন্ত প্রতি ইউনিটে গভর্নমেন্টের এক্সট্রা খরচ। এটা হচ্ছে জ্বালানির উপর ইম্প্যাক্ট, মানে এলএনজির কারণে।
আরেকটা বিষয় হচ্ছে যে কস্টটা কিন্তু আমরা পাস থ্রু হয় না আমাদের, কারণ আমাদের পাওয়ার সেক্টরের গ্যাসের দামটা কিন্তু সেই 14 টাকা 75 পয়সা ফিক্স করা, কিন্তু গভর্নমেন্টকে এটা কাভার করতে হবে। তেলের দাম যদি চিন্তা করি, উনি বলেছেন অলরেডি, এটা 28শে ফেব্রুয়ারি থেকে গতকাল বা আজকে পর্যন্ত সেটা 40% বেড়েছে, ব্রেন্ট ক্রুডের প্রাইস যেটা আমরা বলছি। আহ, যদি আমরা এখন আমাদের তেলের কন্ট্রিবিউশন চিন্তা করি, তেলের কন্ট্রিবিউশন অলরেডি বেড়ে গেছে। 11 তারিখের যে হিসাব দেখলাম, রাত 9টায় যখন আমাদের 14,856 মেগাওয়াট জেনারেট হয়, তখন অলরেডি ওই মুহূর্তে মানে রাত 9টার ওই সময় 20% উপর তেলের ব্যবহার হয়েছে ওই মুহূর্তে। এখন আমাদের যদি তেলের খরচটা মানে 10% বাড়ে, আমাদের এই 10% যদি নেক্সট 3 মাস আরও বেশি বাড়ছে, কিন্তু যদি 10% আমরা কাভার করি, তাহলে প্রতি ইউনিট কস্ট আমাদের 1 টাকা 60 থেকে 1 টাকা 80 পয়সা বিদ্যুতের বেড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে যে আমরা ওভারঅল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্যাস, তেল, এগুলো যদি আমরা সাফিসিয়েন্ট সরবরাহ করতে পারি, সেই সিনারিও বলছি, তাহলে আমাদের খরচটা কীভাবে বাড়ছে। অলরেডি আমাদের 5 টাকার উপর প্রতি ইউনিট বিদ্যুতের গ্যাপ আছে, তার মানে এটা আরও বাড়ার যথেষ্ট, এই 3 মাসে এটা অনেক বেড়ে যাবে এটা বলা যাচ্ছে। কিন্তু এলএনজির প্রাইস যদি এরকম $20 থেকে $25 কিনতে হয়, তাহলে আমাদের আরেকটা কনসার্ন হচ্ছে যে গভর্নমেন্টকে আসলে এত পরিমাণ এলএনজি, কাতারের যেটা অফলাইনে চলে গেছে, সেই 77 মিলিয়ন টন এলএনজি, সেটা যদি অনলাইনে না আসে, গ্লোবালি এই পরিমাণ সাপ্লাই কিন্তু অন্য কোনো সোর্স থেকে ইমিডিয়েটলি আসবে না। যদিও আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রাশিয়ার বিষয়, সেটা বাদ দিই। কিন্তু ওটা যদি না আনা হয়, তাহলে আলটিমেটলি এটা কিন্তু অলমোস্ট সেম, ওখানে যেটা আছে এবং এখানে যেটা অফলাইনে গেছে কাতার, দুটা মোটামুটি সমান ক্যাপাসিটি। কিন্তু এটা কতটুকু ক্ষতি হয়েছে এটাও আমরা ক্লিয়ার না, এবং এটা এক্স্যাক্টলি কখন অনলাইনে আসছে সেটাও ক্লিয়ার না। সাথে তো পথটা বন্ধ আছে, তো 60% সেখান থেকে এলএনজি আমদানির বিষয়। সেটা যদি না হয়, তার মানে হচ্ছে যে আমাদেরকে স্পট থেকে কিনতে হবে। কিন্তু এই $20-25 গভর্নমেন্ট কি আসলে পুরো 3 মাস কিনতে পারবে কি না, সেটাও একটা বিষয়। তাহলে আমাদের সাপ্লাই ডিসরাপশন হবে। আর নর্মাল সময়ে আমাদের দেখা যায় যে পিক ডিমান্ড যদি 17,000 থাকে, তখন আমাদের 2-3 হাজার মেগাওয়াট লোডশেডিং করতে হয়। কিন্তু টেম্পারেচার এবং বিভিন্ন বিষয় যেটা দেখা যাচ্ছে যে এবার সেটা 18,000 ক্রস করে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যথেষ্ট লোডশেডিংয়ের একটা সম্ভাবনা আছে। আর আরেকটি বড় বিষয় সেটা হচ্ছে যে আইএমএফের একটা প্রেশার আছে। আইএমএফ মাঝখানে গভর্নমেন্টকে বলেছে 6 ট্রাঞ্চ ডিসবার্সমেন্টের আগে যে সাবসিডি রিফর্ম করার জন্য। এখন হয়তো এই ধরনের সিচুয়েশনে গভর্নমেন্ট হয়তো সেটাকে ডিলে করবে, পরবর্তী আলোচনাটা একটু করে নিবে যে যাতে তারা এখন দাম না বাড়াতে হয়, এবং গভর্নমেন্টেরও প্ল্যান হচ্ছে যে ইমিডিয়েটলি দাম না বাড়ানো। কিন্তু একটা পর্যায়ে গভর্নমেন্টকে দাম বাড়াতে হবে। সেখানে আবার আরেকটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি যেহেতু আছে। মাঝখানে অ্যানালাইসিস করছিলাম আমাদের যে ইলেকট্রিসিটি ট্যারিফ, সেটার সাথে পার্টিকুলারলি হচ্ছে অ্যাপারেল সেক্টরের জন্য ভিয়েতনামের ট্যারিফের সাথে মোরলেস কম্প্যাটিবল এখনকার পরিস্থিতিতে। মানে দুইটা দেশের ট্যারিফ যদি রাউন্ড দ্য ক্লক অপারেশনে থাকে, দুইটা দেশের ইন্ডাস্ট্রি মোটামুটি একই রকমই আছে। 12 ঘন্টা থাকলে দেখা যায় আমাদের একটু খরচ কম, 24 ঘন্টা থাকলে ওদের আবার একটু অন্যরকম, কারণ আমাদের পিক অ্যান্ড অফ পিক, ওদের আবার হচ্ছে পিক অফ পিক অ্যান্ড স্ট্যান্ডার্ড আওয়ার্স আরেকটা অংশ আছে। এখন এই অবস্থায় সাবসিডি অ্যাডজাস্ট করা, সেটাও কিন্তু ভয়ঙ্কর প্রেশারের ব্যাপার, কারণ ইন্ডাস্ট্রির কম্পিটিটিভনেসের একটা বিষয়। কারণ অলরেডি যে 56,000 কোটি টাকার মতো রেভিনিউ শর্টফল আছে, সেটার 50% যদি কাভার করতে হয়, তাহলেও গভর্নমেন্টকে হিউজ ট্যারিফ বাড়াতে হবে, সেটা ইন্ডাস্ট্রির দাম বাড়িয়ে দিবে। তো এটা আসলে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, এবং সত্যিকার অর্থে আমরা যদি খরচ না কমাতে পারি, ইভেনচুয়ালি আমরা কিন্তু আসলে ফুল কস্টটা পাস থ্রু করে দিলে ইন্ডাস্ট্রির উপরে এবং কনজিউমারের উপরে, সেটা আমাদের জন্য বিয়ার করা অনেক কঠিন হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের আসলে এখন থেকে মানে শর্ট টু মিডিয়াম অ্যান্ড লং টার্ম আমাদের এনার্জি ট্রানজিশন এবং এই জিনিসগুলো চিন্তা করা দরকার। ইনফ্যাক্ট পাকিস্তানে যেটা 1 বছরে হয়েছে 17,000 মেগাওয়াট রুফটপ সোলার, তো আমাদের ক্ষেত্রে সেটা যদি নাও হয়, আমাদের উচিত মানে প্ল্যান করা উচিত যে আমরা যেন আগামী 1 বছর অন্তত 1-1.5 মেগাওয়াট এই ধরনের করতে পারি। গভর্নমেন্ট 3,000 মেগাওয়াটের, প্রিভিয়াস গভর্নমেন্ট 3,000 মেগাওয়াটের প্ল্যান নিয়েছিল, সেটা সুপার অ্যাম্বিশাস, সেটা আমরা হয়তো খুব একটা কিছু করতে পারিনি। বাট এখন গভর্নমেন্ট যদি প্রপারলি অ্যাকশন প্ল্যান সহ একটা পরিকল্পনা নেয় 1-1.5 মেগাওয়াটের সাথে, ইনভেস্টরের কনফিডেন্সটাকে বুস্ট করা, কারণ প্রজেক্ট ক্যান্সেল হওয়ার কারণে যারা ফরেন ইনভেস্টর ছিল তাদের সিরিয়াসলি তাদের কনফিডেন্স এফেক্টেড হয়েছে। সেটা আসলে গ্র্যাজুয়ালি রিবিল্ড করে গভর্নমেন্ট কীভাবে রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করতে পারে সেই বিষয়টা দেখা। আরেকটি জায়গা সেটা হচ্ছে যে অপচয়ের যে জায়গাগুলো আছে, ইমিডিয়েটলি তো আসলে সম্ভব না, ইমিডিয়েটলি গভর্নমেন্টকে অবভিয়াসলি খরচ করেই সাপ্লাই এনশিওর করতে হবে যাতে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এফেক্টেড না হয়। কিন্তু মিডিয়াম টু লং টার্মে আমাদের যে অপচয়ের জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে মিনিমাইজ করা, প্লাস হচ্ছে এফিসিয়েন্সিটাকে ম্যাক্সিমাইজ করা।
ইন্ডাস্ট্রিতে অনেক এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট হয়েছে গত এক দশকে, বাট স্টিল আনট্যাপড অনেক পটেনশিয়াল আছে। ইভেন অনেক ইন্ডাস্ট্রিতে ক্যাপটিভ জেনারেটরে ইনএফিসিয়েন্ট হয়েছে। অনেক ইন্ডাস্ট্রি সুপার গুড, তারা হাইলি এফিসিয়েন্ট 85% বিকজ অফ ওয়েস্ট হিট রিকভারি এবং জ্যাকেট কুলিং ওয়াটার তারা ব্যবহার করছে, সেক্ষেত্রে 80% পর্যন্ত এফিসিয়েন্সি আছে ক্যাপটিভ জেনারেটর, কিন্তু অনেক ইন্ডাস্ট্রিতে সেটা খুবই খারাপ অবস্থায় আছে। এই জায়গাগুলোকে আসলে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে হবে, এবং আমাদের গ্যাস সেক্টরে যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লসে হিউজ পরিমাণ গ্যাস অপচয় হয়, এবং ইনফ্যাক্ট সেটা যদি বিবেচনায় করা হয় 3 মাসের কথা যে এলএনজির কথা বললাম, ঠিক সমপরিমাণ গ্যাস কিন্তু গ্যাস সেক্টরে সিস্টেম লস হয় সারা বছরে, মোর দেন 70 বিলিয়ন কিউবিক ফিট। তো এই জায়গাগুলো আসলে আমাদের গ্র্যাজুয়ালি ওভারকাম করা প্রয়োজন। আরেকটি জায়গা সেটা হচ্ছে যে নিজস্ব গ্যাসও এক্সপ্লোর করা, নিজস্ব গ্যাসের উৎপাদনও বাড়ানো, যাতে আমাদের গ্র্যাজুয়ালি এলএনজি, কারণ এলএনজির সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত স্বল্প সময়ের, হ্যাঁ 2018 অগাস্ট থেকে, কিন্তু ভেরি টার্বুলেন্ট এই সম্পর্ক। সো এই সম্পর্কটা মনে হয় আসলে আমাদের জন্য ভবিষ্যতে খুব কঠিন হবে। কাজে এটাকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি, হাইলি ভোলাটাইল এই সম্পর্কটাকে, সেটা গভর্নমেন্টের দেখা জরুরি। এটাই, বাট রিনিউয়েবল এনার্জি মানে ক্লিন এনার্জি ট্রানজিশনটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আমার আপনি একটু তাহলে